এবার আসি পঞ্চম গণবিজ্ঞপ্তির অ্যাপ্লিকেশনের কিছু কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে, কিছু প্রশ্ন উত্তর নিয়ে। অনেকেই ফেসবুকের মেসেঞ্জারে এবং ভিডিও কমেন্টে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করেছেন, আমার কাছে জানতে চেয়েছেন। এবার সেসব প্রশ্নগুলোর আমি অ্যান্সার দিচ্ছি। প্রথমে আসি, অ্যাপ্লিকেশন করার সময় প্রতিষ্ঠান ও পদের নামের শেষে ডিএমই ড্যাশ ডিটিই, DSHE.DTE এবং DTE এই 5 ধরনের অপশন লেখা দেখতে পাচ্ছেন। এই লেখাগুলো মূলত কি? এখানে যদি প্রথমে বলি ডিএমই হচ্ছে ডিরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন। এখানে শুধুমাত্র যাদের সার্টিফিকেটে মাদ্রাসা শব্দটি উল্লেখ আছে তারাই শুধুমাত্র এই ডিএমই চিহ্নিত প্রতিষ্ঠান বা ভ্যাকেন্সিগুলোতে আবেদন করবেন। DME-DTE এটি হচ্ছে ডিরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন অ্যান্ড ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন, অর্থাৎ যেসব মাদ্রাসায় টেকনিক্যাল শাখা চালু আছে সেই সব মাদ্রাসাকে বোঝানো হয়েছে। এখানে শুধুমাত্র ভোকেশনাল এবং টেকনিক্যাল সার্টিফিকেটধারীরাই এই পদগুলোতে আবেদন করবেন। এরপরে DSHE ডিরেক্টরেট অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন, এটি হচ্ছে আমাদের জেনারেল যারা আছে জেনারেলের জন্য, অর্থাৎ মাউসি বলে থাকি, যাদের সার্টিফিকেটে স্কুল অ্যান্ড কলেজ উল্লেখ আছে শুধুমাত্র তারাই এই DSHE চিহ্নিত পদগুলোতে আবেদন করবেন। DSHE-DTE এটি হচ্ছে যেসব স্কুল বা স্কুল অ্যান্ড কলেজে টেকনিক্যাল শাখা চালু আছে সেসব স্কুল বা স্কুল অ্যান্ড কলেজকে বোঝানো হয়েছে। এখানে শুধুমাত্র ভোকেশনাল এবং টেকনিক্যাল সার্টিফিকেটধারীরাই আবেদন করবেন। এবং সর্বশেষে আছে DTE, এটি হচ্ছে শুধুমাত্র টেকনিক্যাল এবং ভোকেশনাল সার্টিফিকেটধারীদের জন্য। DSHE-DTE হচ্ছে যেগুলোতে আপনার কারিগরি যেসব স্কুল বা মাদ্রাসায় কারিগরি শাখা চালু আছে ওই প্রতিষ্ঠানগুলোকে বোঝানোর জন্য শেষের ড্যাশ দিয়ে DTE শব্দটা উল্লেখ করা আছে। এক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলোকে 2 ধরনের পোস্টই থাকে, জেনারেল এবং কারিগরি 2 ধরনের পোস্টই থাকে। আপনি যদি জেনারেল হয়ে থাকেন তাহলে জেনারেল পোস্টে আবেদন করতে পারবেন, আর যদি কারিগরি হয়ে থাকেন কারিগরি পোস্টে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে আগে কনফার্ম হতে হবে যে পোস্টটা তারা দিয়েছে সেই পোস্টটি কারিগরি জন্য দিয়েছে নাকি জেনারেল শাখার জন্য দিয়েছে, সেটা আপনাকে কনফার্ম হতে হবে। সেটা আপনি প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে বা যে কোনোভাবে সেই ইনফরমেশনটা কালেক্ট করে সেই অনুযায়ী আবেদন করবেন। এবং আর টেকনিক্যাল সচরাচর যেটা দেখা যাচ্ছে যে টেকনিক্যাল পোস্টগুলোর পাশে যে অ্যাটাচ টেকনিক্যাল শব্দটা উল্লেখ থাকতেছে। যদি এরকম উল্লেখ থাকে তাহলে সেটা নিঃসন্দেহে টেকনিক্যাল পোস্ট, সেটাতে আপনি আবেদন করবেন না। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, পদের নামের শেষে বা প্রতিষ্ঠানের নামের শেষে অ্যাটাচ ভোকেশনাল ইনস্টিটিউট এই ধরনের কিছু লেখা দেখা যাচ্ছে। এটিতেও শুধুমাত্র জেনারেল যাদের সার্টিফিকেট জেনারেল তারা আবেদন করবেন না। যাদের সার্টিফিকেট ভোকেশনাল বা টেকনিক্যাল শুধুমাত্র তারাই এরকম লেখা চিহ্নিত পদটিতে আবেদন করবেন। এরপরে পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, কোনো স্কুলে একই পদে 2টি চাহিদা দিয়েছে, সেক্ষেত্রে কি 2টিতে আবেদন করতে পারবো? সেক্ষেত্রে আপনি চাইলে 2টিতে আবেদন করতে পারবেন, কিন্তু আপনি 2টিতে আবেদন করবেন না, আপনি যে কোনো একটিতে আবেদন করবেন। এতে হবে কি, যদি কোনো ধরনের জটিলতা সৃষ্টি হয়ে থাকে ভবিষ্যতে তাহলে সেই জটিলতা থেকে আপনি মুক্ত থাকবেন। কোনো স্কুলের 2টি বা 3টি শাখা রয়েছে, সেক্ষেত্রে তারা 2টি ভ্যাকেন্সি দিতেই পারে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কাছের প্রতিষ্ঠান ভালো হবে নাকি দূরের প্রতিষ্ঠান ভালো হবে? ভাই, এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর। আপনি কাছের প্রতিষ্ঠান ভালো হবে আপনার জন্য নাকি দূরের প্রতিষ্ঠান ভালো হবে? আপনার মনে রাখতে হবে আপনার বেতন হচ্ছে লিমিটেড। এই কয়টুকু বেতনের মধ্যে বেতন দিয়ে আপনি যেখান থেকে কপ আপ করতে পারবেন, যাওয়া আসা করে, দুপুরে লাঞ্চ করে, এই সব কিছু মিলাই আপনার সংসার যেখান থেকে চালাইতে পারবেন সেখান থেকে। যদি আপনার কাছের প্রতিষ্ঠান হয়, কাছের প্রতিষ্ঠানে আবেদন করে ফেলেন। আর যদি দূরের আপনি মনে করেন যে না, আমি দূরের প্রতিষ্ঠানে যাওয়া আসা করতে পারবো, দূরের ভালো প্রতিষ্ঠানে যাওয়া আসা করতে পারবো, তাহলে আপনি দূরের প্রতিষ্ঠানে আবেদন করবেন। সেটা হচ্ছে একান্তই আপনার ব্যাপার। এর পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, আবেদন কি 40টি প্রতিষ্ঠানে করব নাকি কম করব? দেখেন, এখানে বলা আছে যে আবেদন সর্বোচ্চ 40টি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে 1টি প্রতিষ্ঠানে আবেদন করতে পারেন, আপনি 5টি প্রতিষ্ঠানে আবেদন করতে পারেন, কিন্তু আপনি সর্বোচ্চ 40টি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। 40টি প্রতিষ্ঠানে বেশি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন না বা চয়েস লিস্ট দিতে পারবেন না, এটি উল্লেখ করা আছে। এর পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, স্কুল ও মাদ্রাসায় একসাথে চয়েস দেওয়া যাবে কিনা? স্কুল ও মাদ্রাসায় একসাথে চয়েস দেওয়া যাবে কিনা এটি নির্ভর করতেছে আপনার সার্টিফিকেট। অর্থাৎ আপনার সার্টিফিকেট নিচের দিকে যেখানে হচ্ছে আপনার রিটেন এবং ভাইভার মার্কের যে শকটা আছে, টেবিলটা আছে, এই টেবিলের ঠিক বরাবর উপরে দেখবেন ওখানে আপনার স্পষ্টভাবে লেখা আছে যে আপনি কোথায় আবেদন করতে পারেন। অর্থাৎ স্কুল অ্যান্ড কলেজ মাদ্রাসা কোথায় আবেদন করতে, ওখানে সুন্দরভাবে লেখা আছে। ওখানে যা লেখা আছে তার উপর ডিপেন্ড করে আপনি আবেদন করবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আগে অবিবাহিত ছিলাম এখন বিবাহিত, আবেদনের সময় কোনটি দিব? আপনি অবশ্যই বর্তমানে এখন যেটা, অর্থাৎ আপনি এখন বিবাহিত, অবশ্যই বিবাহিত সিলেক্ট করে দিবেন, অর্থাৎ ম্যারিড দিবেন।
পরবর্তী প্রশ্ন হচ্ছে চয়েস লিস্ট এলোমেলো হয়ে যায়, এখন করণীয় কী? এ বিষয়ে এনটিআরসিএ কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলতেছে। তারা এনটিআরসিএ টেলিটকের সাথে আলোচনা করতেছে বলে জানা গেছে। তারা আলোচনা করে হয়তো একটা সিদ্ধান্ত নিবে। সেক্ষেত্রে হয়তো আপনার চয়েস লিস্ট ঠিক করার একটা সুযোগ দিবে। যদি সুযোগ দিয়ে থাকে তাহলে তো আপনারা সুযোগটা পেয়ে যাচ্ছেন, তখন আপনাদের রিঅর্ডারটা করে ফেলতে পারবেন। এক্ষেত্রে আপাতত হচ্ছে আপনাদের করণীয়, এনটিআরসিএ হেল্প ডেস্ক থেকে একটি ইনফরমেশন পাওয়া গেছে। সেটা হচ্ছে এক্ষেত্রে এখন আপনাদের করণীয় হচ্ছে আপনাদের যে আবেদনের কপি, আবেদনের কপিটা দিয়ে চয়েস লিস্টটা দিয়ে আপনার রিঅর্ডারটা ঠিক করার জন্য একটি আবেদন করে রাখা। এখন আপাতত হচ্ছে আপনাদের এটাই করণীয়। আর চয়েস লিস্ট এলোমেলো কেন হচ্ছে এ বিষয়ে যদি আমি একটু বলি, আপনারা আবেদন করার সময় একটু সচেতন থাকবেন। আমি এখন পর্যন্ত বেশ কিছু আবেদন করেছি, অনেকগুলোই আবেদন করেছি, আমার কাছে একটাও চয়েস লিস্ট এলোমেলো হয়নি। সেক্ষেত্রে আপনারা চয়েস লিস্টটা ঠিক করে সাবমিট দিলে এলোমেলো হওয়ার কথা না। আর যদি হয়ে থাকে তাহলে আপনার অনভিজ্ঞ কোনো মানুষের কাছ থেকে হয়তো আবেদন করে নিচ্ছেন, সেজন্য আপনার এরকম হচ্ছে। চয়েস লিস্ট মূলত এলোমেলো হওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই, এলোমেলো হওয়ার কথাও না। আপনারা আবেদনের সময় একটু সতর্ক থাকেন বা অভিজ্ঞ কোনো মানুষকে দিয়ে আবেদন করে নেন, সেক্ষেত্রে সেটাই আপনাদের জন্য সবথেকে। এরপরের প্রশ্ন হচ্ছে সার্টিফিকেট, এনআইডি, অ্যাড্রেস যদি ভুল হয়ে থাকে, কারেকশনের জন্য আবেদন করেছেন কিন্তু এখনও কারেকশন হয়ে আসেনি, এক্ষেত্রে আপনি সঠিক তথ্য দিয়ে আবেদনটি করবেন। যখন আপনার কারেকশন হয়ে থাকবে আপনি কারেকশন কপিটা কালেক্ট করবেন। এনটিআরসি ওয়েবসাইট বা যেভাবে কালেক্ট করা যায় সেভাবে আপনারা কালেক্ট করে রাখবেন। আপনারা সঠিক তথ্য দিয়ে আবেদন করেন, সমস্যা নেই। যেসব তথ্য আপনারা চাইলেও চেঞ্জ করতে পারবেন না, ওয়েবসাইটে ঢুকলেই দেখতে পাবেন সেটি। পরবর্তী প্রশ্ন হচ্ছে আগে অবিবাহিত ছিলাম, এখন বিবাহিত, বিবাহজনিত কারণে আমার অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে আমি কোন ঠিকানা দিয়ে অ্যাপ্লাই করব? আপনি যে ঠিকানায় দেন কোনো সমস্যা নেই, আপনি আপনার বাবার বাড়ির ঠিকানা দেন বা আপনার বর্তমান ঠিকানা দেন, যে ঠিকানায় দেন কোনো সমস্যা নেই। এই ঠিকানাতে আপনার পুলিশ যাবে, পুলিশ ভেরিফিকেশনের জন্য যাবে। আপনার এই ঠিকানায় গিয়ে পুলিশ আপনাকে পেলেই হলো। পুলিশ যদি আপনাকে এই ঠিকানায় পায় তাহলে আর তেমন সমস্যা হবে না। অনেকে আছেন। পরবর্তী প্রশ্ন এক ভাই করেছেন, নতুন করে ছবি ও স্বাক্ষর দিতে পারবো কি না, নাকি আগেরটি দিতে হবে? আপনি ছবি স্বাক্ষর সম্পর্কিত এনটিআরসি কোনো নির্দেশনা দেয়নি, সেক্ষেত্রে আপনি যে কোনো ছবি বা স্বাক্ষর ব্যবহার করতে পারবেন। তবে মনে রাখবেন যে এখন যেই ছবি বা স্বাক্ষরটা ব্যবহার করতেছেন এটা আপনি পরবর্তী সব কাজেই ব্যবহার করার মেন্টালিটি রাখবেন, সেই হিসেবে ছবি এবং স্বাক্ষরটা আপলোড করবেন। প্রিয় উপস্থিতি, এই ছিল এনটিআরসি সম্পর্কিত কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। আশা করি এই ভিডিওটি দেখলে এনটিআরসি সম্পর্কিত যত আপনাদের প্রবলেম, যত কোয়েশ্চেন আছে বা যেই সব প্রবলেমগুলোতে ভুগতেছেন, এই সব প্রশ্নের অ্যান্সারগুলো আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এরপরেও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা করা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এনটিআরসি লেখাপড়া এবং চাকরি সম্পর্কিত যে কোনো তথ্য আপনি সবার আগে আপনার মোবাইলে পেয়ে যান। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।